শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিকেল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এই অনুষ্ঠানে শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত আছেন। সেখানে শহীদ পরিবারের খোঁজ খবর নেন তারা। গত ১৬ বছরের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার সহ জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজনে করা হয়েছে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ১ বছর আমরা পার করেছি। আজকে সেই শহীদ পরিবারদেরকে গুরুত্ব দিয়ে আজকে আমাদের এই বীর শহীদদের যে গণঅভ্যুত্থানের যে শহীদদের স্মরণে আমাদের যে বাস্তবায়ন কমিটির মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যেন সুন্দর থাকে, সেটা যেন বলিষ্ঠ থাকে এবং একটা নিরপেক্ষ ভাবে যেন একটা নির্বাচন হয়। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সেই প্রত্যাশাটা করছি। শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আয়োজন। সেখান থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আরিফিন শাকিল। খালেদা জিয়া কখন নাগাদ বক্তব্য দিতে পারেন এবং কেন্দ্রীয় নেতাদের কে বক্তব্য দেবেন কি জানতে পারলেন আপনি? ধন্যবাদ। এখন আসলে মূলত শহীদ পরিবারের যারা সদস্য তারা বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একেবারেই শেষ পর্যায়ে এসে বক্তব্য দিবেন, সম্ভবত সেই সময়টি 6:30টার পর। তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধক হিসেবে তিনি বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির অন্য যে সদস্যরা রয়েছেন তাদের অনেকেই বক্তব্য রাখার কথা রয়েছে এখন পর্যন্ত। এবং আজকের এই আলোচনার মধ্য দিয়ে একটি বিষয় বারবার বলা হচ্ছে, যারা জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এর আগের 16 বছরে যারা গুম এবং খুনের শিকার হয়েছেন তারা যেন সেই ঘটনাগুলোর বিচার তারা দাবি করেছেন এবং তারা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং সেই ক্ষেত্রে প্রত্যেক পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং প্রত্যেকটি ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত করে তার যারা এর সাথে অভিযুক্ত তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়, সেই দাবি বারবার করা হচ্ছিল। এখানে কথা বলেছেন মীর মুগ্ধের বাবা, কথা বলেছেন আবু সাইদের ভাই এবং শহীদ ওয়াসিমের বাবা কথা বলেছেন এবং অন্যান্য শহীদ পরিবারের যারা বিশেষ করে শহীদ নাফিস থেকে শুরু করে অন্য শহীদ যারা হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদের পরিবারের কথা বলেছেন এবং অনেকে অভিযোগ করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে আসলে সেই অর্থে শহীদ পরিবারের জন্য তেমন কিছু করা হয়নি। এমনকি কিছুক্ষণ আগে কথা বলছিলেন শহীদ পরিবারের শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা, তিনি বলছিলেন যে তার সন্তান মারা যাওয়ার পর আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে খুব বেশি তাদেরকে অনুদান দেওয়া থেকে শুরু করে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয়নি বলে তিনি অভিযোগ করেছেন এবং সেই সঙ্গে তারা সরকার এবং রাজনৈতিক দলগুলো যেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকেন, আহত যারা হয়েছেন তাদের পাশে থাকেন, সেই দাবি বা সেই আহ্বানটাই বারবার করা হচ্ছিল। এবং দুপুর 3টার পর থেকেই মূলত আজকের এই সভা শুরু হয়েছে এবং প্রথমার্ধেই পুরো সময়টুকুতেই মূলত শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন, আহত রয়েছেন তারা কথা বলছিলেন, অনেকে স্মৃতিচারণ করছিলেন তার সন্তানের এবং রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন, বিশেষ করে কিছুক্ষণ আগে এনসিপির যুগ্ম আহ্বায়করা কথা বলছিলেন এবং সেই সঙ্গে বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তারাও আজকের এই সভায় কথা বলেছেন এবং গত 15 বছরে ফেসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে সেই স্মৃতি তারা তুলে ধরেছেন এবং বলছেন যে বাংলাদেশের ইতিহাসে যেন আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন এবং কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন, সেই আহ্বান সেই তাগাদাই বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা কথা বলবেন, মসজিদ কথা বলবেন, এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখার কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে আরিফিন শাকিল। জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল।
রংপুরে এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান করেছিল তা বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় জানান দলটির নেতারা। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বিরচিত জীবনদানে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার সংগ্রামে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহনা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির পদযাত্রা কর্মসূচির গাড়িবহর রওনা হয় গাইবান্ধার উদ্দেশ্যে। পথে পথে তাদের স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ। গাইবান্ধার সাদুল্লাপুর ও সদরের পৌর পার্কে হয় পথসভা। বাংলাদেশের মানুষ তীব্রভাবে একটা পরিবর্তন চায়, তাদের কাছে শুধু একটা ভালো অপশন প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করব তাদের ওই ভালো অপশনটি হওয়ার। পর্যায়ক্রমে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গাইবান্ধা। আবু সাইদকে হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সকালে রংপুরের নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও বড় ভাই আবু হোসেন। এ সময় মকবুল হোসেন বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সহ যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে হবে। এ সময় আবু সাইদের মা বলেন, সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না হয় তবে আবু সাইদের রক্ত বৃথা যাবে। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এবং জুলাইয়ের যে কোনো একদিনকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান পরিবারের সদস্যরা। যারা অপরাধী, যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল, তাদের ঘর সকলে আইনের আওতায় আনি সরকার যেন দ্রুতগতিতে বিচার করা হয়। আবু সাইদের যে জন্য জীবনটা দিচ্ছে ওটা যেন বিতরণ জানে, এটাই সরকারের কাছে জানে। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার, যাতে স্বৈরাচার আর মাথাচাড়া না দিতে পারে, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও রয়েছে। তিনি আরো বলেন, 16 বছর পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল দেশের মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রতি বছর এই সময়টাকে উদযাপন করা হবে যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এ সময় জুলাইকে গণজাগরণ মাস হিসেবে তুলে ধরার কথাও বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই এখন জানি 36 জুলাই মানে কি।
কিন্তু ৩৬৫ দিন আগে যখন জুলাই শুরু হয়েছিল তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবাক বিস্ময়ে বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক। ছাত্র জনতার দাপটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা। আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে মোড় নিয়েছিল প্রতিদিন, আজ শুরুর দিনটির কথা তুলে ধরেছেন সহকর্মী আহমেদ রেজা। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে অরাজনৈতিক ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের কর্মসূচি, যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে। প্রায় শুরু থেকেই সকল সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচার করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে যমুনা টেলিভিশন। দর্শক, আজ জানাতে চাই প্রথম দিনের সেই জুলাইয়ের সারসংক্ষেপ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল ২০১৮ সালে। ৭২ সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে। লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ৪৬ বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা। কোটা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার সরকারের। ২৪ সালের ৫ জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে। এতে আবারও শুরু হয় তীব্র আন্দোলন। ৩০ জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি। আমরা সহযোদ্ধারা মিলে প্ল্যান করলাম যে ৫ই জুনেই আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো। কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে। এটি পুনর্বহাল চেয়ে ১ জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন। শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন থেকেই তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন। মেধাবীরা হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা আগামী ৩ এবং ৪ জুলাই একত্রে এইটা রাজুভাত করছে, সবাই একত্রে। বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয় বেলা ১১টায়। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহ্বান জানান ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার। ২৮ এবং ২৯ জুন আমরা প্ল্যানিং করে একটা নাম ঠিক করি যে আমাদের ব্যানারের নাম হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১ জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করি। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাই। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা ২ দিন ৩ দিনের একটা কর্মসূচি দিই। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা মহাসড়ক। এছাড়া জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয়। স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ। ওই টাইমে আমাদের একটা সুবিধা করেছিল যে শিক্ষকদের পেনশন যে স্কিম, ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছিল। ফলে যে শিক্ষার্থী যারা ছিল তারাও এই ক্লাস পরীক্ষার যে চাপ এটা ছিল না। ফলে বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা ১ জুলাই দেখতে পাই, যেটা আমাদের এই উপস্থিতিটা আমাদের সাহস, স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আমরা একটা বিরাজনীতিকরণের একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছি, আন্দোলন বিমুখতা মানুষের মধ্যে ছিল। এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগত নতুনত্বটা আমরা সম্পৃক্ত করতে পারি। শিক্ষার্থীদের আন্দোলনে কিছুটা বাড়তি সুযোগ তৈরি করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সর্বাত্মক কর্মবিরতির কারণে। রাজু ভাস্কর্যের এই জায়গা থেকেই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। বিক্ষোভ প্রতিবাদে আহত নিহত হয়েছেন হাজারে হাজার, তবুও দমে যাননি। বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ 2.0 এর পতাকা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যে স্বপ্ন আর সম্ভাবনা রচিত হয়েছিল ৩৬শে জুলাই, ১ বছরে সে পথে কতটা এগুলো বাংলাদেশ? বন্ধ হয়েছে বৈষম্য, মুক্তি পেয়েছে কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রই বা কতটুকু পুনঃপ্রতিষ্ঠিত হলো? সহকর্মী লাবিয়া তিথি খুঁজেছেন এসব প্রশ্নের উত্তর, তুলে ধরেছেন ৩৬ জুলাইয়ের ইতিহাস। যেন ১৮র কোটা আন্দোলন ফিরে আসে ২৪-এর ১ জুলাইতে।
তপ্ত রোদে একদল শিক্ষার্থী ন্যায্যতার দাবি নিয়ে রাজু ভাস্কর্যের সামনে, স্লোগানে বারুদ কণ্ঠ, সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শুরু হয় নতুন ইতিহাস নির্মাণের লড়াই। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের জন্য সরকারকে দেয়া হয় আলটিমেটাম। ৩-৪ তারিখ টানা কর্মসূচি থাকবে। এর ফাঁকে চলে যৌক্তিক আন্দোলনের পক্ষে অনলাইন অফলাইন জনমত তৈরির কাজ। ৭ জুলাই পালিত হয় বাংলা ব্লকের ধারাবাহিকভাবে চলে বিক্ষোভ অবরোধ। আন্দোলনে নামেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুরু হয় তাদের অপবাদ দেয়ার অপচেষ্টা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে বসেন স্বয়ং শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তীব্র ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ। রাষ্ট্রযন্ত্রের সীমাহীন দমন নিপীড়নের সাথে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে ছাত্রলীগ। বন্ধ হয় ক্যাম্পাস, আসে হল ছাড়ার নির্দেশ। তবুও কিছু তরুণ চালিয়ে যায় আন্দোলন, প্রতিবাদে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে আদালত থেকে ২১ জুলাই রায় আসে কোটা সংস্কারের, কিন্তু তখনও থামেনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, হামলা আর গ্রেফতার। সরকারের চাপেও তাই আন্দোলন স্থগিতে রাজি হননি সমন্বয়করা। তুলে নেওয়া হয় তাদের ৬ জনকে, বাকিরা ঘোষণা করেন ৯ দফার। আন্দোলনে যোগ দিতে শুরু করে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকার সব প্রবেশপথ। অনলাইন অফলাইনে চলতে থাকে অভিনব নানা কর্মসূচি। বাড়তে থাকে পুলিশ আর বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারানো বিপ্লবী বন্ধুদের সংখ্যাও। রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদে সামিল হন প্রবাসীরাও। ৩ আগস্ট শুক্রবার ডাক আসে শহীদ মিনারে। সেদিন ঢাকার সব সড়ক মেশে স্মৃতির মিনারে। লাখো মানুষের জমায়েত থেকে ঘোষণা এলো ১ দফা। শেখ হাসিনাকে আর চায় না বাংলাদেশ। আমরা ১ দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ১ দফার ঘোষণায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারের রেজিম। বাড়তে থাকে হত্যাযজ্ঞ, পুড়িয়ে ফেলা হয় মরদেহ। এর মাঝেই প্রথমে ৬ আগস্ট, পরে ৫ তারিখেই লং মার্চের কর্মসূচি দেন জুলাই যোদ্ধারা। রচিত হয় নতুন ইতিহাস, দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শৃঙ্খল ভাঙার আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সেই আনন্দ আর ত্যাগের ১ বছরের মাথায় স্বপ্ন দেখা তরুণদের কাছে প্রশ্ন, কেমন আছে বাংলাদেশ? ফ্যাসিস্ট রাজনৈতিক দল, সেই দলকে আমরা উৎখাত করতে পেরেছি, ফলে আমাদের কিন্তু একটা ধাপ অর্জিত হয়েছে, কিন্তু দেশটাকে আবার নতুন করে গঠন করা সেই কাজটা বাকি। সেই জায়গায় অপ্রাপ্তি, সেই জায়গায় হতাশা। এখনো সুযোগ রয়েছে। জুলাইয়ের উপর দাঁড়িয়ে আসলে সামনের দেশটাকে গড়তে হবে, রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কমিটমেন্টগুলো যদি আমরা রক্ষা না করি, এই মানুষের সাথে যদি প্রতারণা আমরা করি, তাহলে মানুষ মানে এদেরকে অস্বীকার করে আসলে সরকার চালানো, রাজনীতি করা সম্ভব নয়। যেই চাওয়ার জায়গা থেকে এতগুলো মানুষ জীবন দিল, সেই জায়গায় যদি কম্প্রোমাইজ হন, সেটা যেই হোক, তাকে মানুষ প্রত্যাখ্যান করবে। এই পরিবর্তনগুলো মানুষ জীবন দিয়ে স্বাক্ষর করে রেখে গেছে, মানুষের রক্ত দ্বারা স্বাক্ষরিত। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনটা হবেই, এটা নিশ্চিত। কথা ছিল পরিবারতন্ত্র, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে হবে সংস্কার, উন্নয়ন হবে সাধারণের জীবনমানের। সে প্রত্যাশা কতটা মিটেছে? বিপ্লবের পরে যে প্রত্যাশা থাকে, মানুষের ভিতরে ওই প্রত্যাশা ছিল, এবং ১৫ বছর, ১৬-১৭ বছরের তার যে ক্ষোভ, তার যে বঞ্চনা, বৈষম্য, সেটা সে দ্রুত তার সমাধানটা চেয়েছিল। তো সেই প্রত্যাশা তো আসলে পূরণ হয় নাই। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, আমরা শুধু শেখ হাসিনার পতনের কথা বলি নাই, আমরা এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের কথা বলেছিলাম। বিভিন্ন ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের কারণে দেখা গেছে যে জুলাইয়ের অনেকগুলো কমিটমেন্ট কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের এখনও সুযোগ আছে এবং ভবিষ্যতেও সুযোগ থাকবে। এই 11 মাসেও যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু প্রত্যাশা অনুযায়ী হয়নি। কেন হয়নি? আমি অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায় আছে। আমি এখনও মনে করি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আমরা তাকে যেই জায়গাটাকে প্রত্যাশা করি, তিনি ওই জায়গার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছেন। তার সাথে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি আমার জায়গা থেকে মনে করি তারা হয়তো এই অভ্যুত্থানকে ধারণ করে, স্পিডকে ধারণ করে, কিন্তু ধারণ করা আর বাস্তবায়ন করার মধ্যে পার্থক্য রয়েছে।
এই সেই রাজু ভাস্কর্য, যার পাদদেশ থেকে শুরু হয়েছিল ন্যায্যতার লড়াই। চলমান এ লড়াইয়ের আজ 1 বছর পূর্ণ হলো। দেশকে বদলে দেয়া ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা, তারা এখন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। জুলাই অভ্যুত্থান যেভাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেই একতাকেই সম্বল করে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এমন আশাতেই বুক বেঁধেছে সবাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সব খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে। গণহত্যায় জড়িত শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। মার্চ ফর জুলাই রিভাইভস শিরোনামে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও অন্তর্বর্তী সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক থাকলেও প্রাপ্তি সামান্যই। গণহত্যার বিচার ও সংস্কার চাইলেও তা এখনো পায়নি। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুত 30 কর্মদিবসের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে তামাশা মেনে নেবে না ছাত্র জনতা, সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান জুলাই ঐক্যের নেতারা। পদযাত্রা শেষে জাতীয় জাদুঘরের সামনে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে জুলাই ঐক্য। কোন কোন দল নিজ উদ্যোগে জুলাই সনদ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। আপনাদের 24-এর 3 আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। আপনাদের আর ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নাই। ঘোষণাপত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে। জুলাই ঘোষণাপত্রের নামে যদি একটা নামকাস্তে ঘোষণা দিয়ে ছেলে ভুলানোর চেষ্টা করা হয়, এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নেবেন না। আমরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চাই। সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না তার দল। দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। তিনি জানান, 5 আগস্টের পর দেশের মানুষ চেয়েছে মৌলিক পরিবর্তন, যা 53 বছরেও হয়নি। সংস্কার মাধ্যমে মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ক্ষমতার থাকার যে প্রবণতা, সেটির লাগাম টেনে ধরার চেষ্টা চলছে মন্তব্য করে মোহাম্মদ তাহের বলেন, এই সংস্কারে বিএনপি সহ 3টি রাজনৈতিক দল ছাড়া বাকি দলগুলো একমত হয়েছে। আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না, এদেশের মানুষ গ্রহণ করবে না। কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি। হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান, তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে। শহীদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেও সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আহ্বান জানান 5 আগস্টের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র দেয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির জুলাই গণ অভ্যুত্থানের 36 দিন উদযাপনের উদ্বোধনী ও আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, আবার যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, তার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, এই প্রস্তাবে ঐকমত্যের মধ্যে দিয়ে তার প্রাথমিক ধাপ অর্জিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্রীয় সংস্কারে বাধা দেয়া গাদ্দারির লক্ষণ। আর সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টি ক্ষমতার জোটে বিশ্বাসী না, জনতার জোটে বিশ্বাসী। দলটির 36 দিনের কর্মসূচির উদ্বোধন করে শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি। প্রয়োজনে আমরাও আবু সাইদ হব, আমরাও মুগ্ধ হব, আমরাও নাজমুল কাজীর মতো জীবন দেব। বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না ইনশাআল্লাহ। যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন, আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রোক্লামেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। কাজে আমি আশা করব যে 5 আগস্টের আগে তারা এই প্রোক্লামেশনটা জাতিকে জানাবেন। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না।
স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, কমিশন এখনও কোনো নির্বাচন করেনি, কোনো দলের পক্ষপাতিত্বও করেনি। এই সময় তিনি জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল টার্গেট করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাশীল ইসি। আমরা কেউ এসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি, উঠে এসে জুড়ে বসে নাই তো। প্রেসিডেন্ট আমাদের নিয়োগ দিয়ে গেছে এমন তো না। আমরা তো এই 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতেই পারে। চলতি অর্থ বছরেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখেই বাজেট করে রেখেছে সরকার। নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় সংক্রান্ত কমিটিতে। এদিকে বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর সাখাওয়াত হোসেন বলেন, NBR এর কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানির ওপর খুব বেশি প্রভাব পড়েনি, তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সেই হিসেব এখনো হয়নি। এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব আগামী 6 মাসের জন্য নতুন প্রতিষ্ঠানকে দেওয়া হবে। কারা পাবেন তা নিয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া সেটা কোনো আমরা কার্পণ্য করবো। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের ইস্যু আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিং এর ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি বলি আপনাদেরকে, পোর্টের যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। they were waiting for to be lifted in ship, মানে জাহাজীকরণ বাকি ছিল, কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 জুলাই। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সহযোগী দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি, তাদের অব্যাহতি চাওয়া হবে। এদিন বিচার কাজ সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করে ট্রাইব্যুনাল। এর আগে সকালে সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়, যেখানে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই, এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। জুলাই অভ্যুত্থানে মুন্সিগঞ্জে দিনমজুর সজল হত্যা মামলায় সাবেক MP ফয়সাল বিপ্লবের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে মুন্সিগঞ্জ আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আশিকুর রহমানের আদালত 7 দিনের হেফাজত মঞ্জুর করেন। এ সময় তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। গত 4 আগস্ট মুন্সিগঞ্জে 3টি হত্যা ও 2টি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব গত 22 জুন রাতে রাজধানীর মণিপুরি পাড়া থেকে গ্রেপ্তার হন মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এই সংসদ সদস্য। এদিকে ফয়সাল বিপ্লবের সর্বোচ্চ সাজার দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ ও পুষ্পতলিকা দাহ করা হয়। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল সহ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও সমন্বয়ক সহ সকল অংশগ্রহণকারীর সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ বলেন, জাতীয় নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে যারা মজলুম ছিল এখন তারা ক্ষমতার দোরগোড়ায় চলে এসেছে।
সংস্কার ব্যতীত নির্বাচনের সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, দ্রুত গণহত্যাকারীদের বিচার শেষ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারে বাধা না দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ইশতেহার, বিভিন্ন দফা দেখতে পাচ্ছি। অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। ঐকমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীদের কণ্ঠেই অনৈক্যের সুর। প্রয়োজনে গণভোটের আয়োজন করতে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল যারা মনে করে ক্ষমতায় যেতে পারে তারা তো কিছুই মানতে চায় না। বলেন, বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। বলেন, সবাই আপোষ করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। এই প্রশ্নে রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকেই ছাড় দেওয়া হবে না। বর্তমান উপদেষ্টা পরিষদের যে ফিটনেস, তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি। তিনি বলেন, আবু সাইদের বাবা একটি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন তারা রাষ্ট্রীয় সহযোগিতা পাননি। কেন এখনো তাদের এই আক্ষেপ থাকবে, এর দায় সরকারের। নাম ঐক্যমত্য কমিশন, কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠে অনৈক্যের সুর। অনেক দলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই রাজনীতির মাঠে। তাদের কথায় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্য কিংবা এই জুলাই সনদের বিষয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারবে না। প্রত্যেকটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে। জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, 1971 সালের পর এদেশের ছাত্র জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান। পরাজিত ফ্যাসিস্টরা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা করছে তারা। তাদের সমস্ত অপতৎপরতা রুখে দিয়ে গণ অভ্যুত্থান সফল করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে মব সৃষ্টির কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদকে বিদায় করার দৃঢ় প্রতিজ্ঞা। এই সমস্ত কিছু নিয়ে যারা এই লড়াই করেছেন, ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা, এদেরকে পরাজিত করে আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের পক্ষে ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বন অধিদপ্তরের পক্ষে বন সংরক্ষক হোসাইন নিশাদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ডিএসসিসির অর্থায়নে নগরীর সড়ক বিভাজক, ফুটপাত, খালের পার ও অন্যান্য উন্মুক্ত স্থানে সবুজায়নের কাজ করবে বন অধিদপ্তর। এ সময় ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, এই চুক্তির আওতায় 81 কিলোমিটার জায়গায় বনায়ন করা হবে। পঞ্চবার্ষিক চুক্তির আওতায় গ্রিন সিটিতে পরিণত করা হবে ঢাকাকে। বন বিভাগের সাথে এমওইউ স্বাক্ষর করেছি এই কারণে যে আমরা কোথায় কি গাছ লাগাবো, এটা আসলে এই টেকনিক্যাল নলেজটা ওনাদের। এখন থেকে আমরা একদম বিশেষজ্ঞ মতামত নিয়ে ঢাকাকে আমরা গ্রিন করব। তারা যে গাছ সাজেস্ট করবে সেটাই আমরা লাগাবো। তাহলে হবে কি, এই গাছগুলো আমাদের পরিবেশ এবং প্রতিবেশ উন্নয়নে সহায়তা করবে। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। টেস্ট সিরিজ শেষ, বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন। বুধবার 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। এর আগে সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা। এই সিরিজ দিয়েই পাকাপাকিভাবে ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। যদিও তার অধিনায়কত্ব পাওয়া, নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অধিনায়কত্ব না পাওয়া আর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া সবকিছু মিলিয়ে আলোচনা কম হয়নি। মঙ্গলবার ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করে ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। এ ভেন্যুতে 13 ওয়ানডে খেলা বাংলাদেশ মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে, সেটিও ভারতের বিপক্ষে।
রাজধানীর কামরাঙ্গীর চরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রকি হত্যা মামলার 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিসি লালবাগ জসিমউদ্দিন। প্রাথমিক কারণ হিসেবে পুলিশ বলছে মাদক ব্যবসার বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। সিসিটিভিতে দেখা যায় 22 জুন রাতে কামরাঙ্গীর চর এলাকায় মোহাম্মদ রকি নামে স্থানীয় এক যুবককে একদল লোক টানা হ্যাচড়া করে নিয়ে যাচ্ছে, তারাই ছুরিকাঘাতে হত্যা করে রকিকে। এই গ্রুপের 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানায় গ্রেপ্তার আবু তালেব ও আবু বকর সম্পর্কে আপন 2 ভাই। তাদের বাবা দুলাল ও হত্যার সময় ঘটনাস্থলে ছিল। দুলাল সহ বাকিরা পলাতক রয়েছেন। পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে 5 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নির্যাতনের মামলায় গ্রেফতার 4 জনের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 11 নং আমলি আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। গেল 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরের উপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়েও দেয়। এই ঘটনায় 4 জনকে আটক করে পুলিশ। পরে তাদের পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার আসামি ফজর আলীকে। সাভারে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। সকালে সাভার পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মাশফির নেতৃত্বে চলে এই কর্মসূচি। এ সময় কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী অভিভাবকদের হাতে সুপেয় পানি ও খাবার সামগ্রী তুলে দেন নেতাকর্মীরা। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কার্যক্রম আগামীতেও চলবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর জুলাই শহীদ স্মৃতিবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে প্রথমবারের মতো বৃত্তির চেক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন তিনি। এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদেরকে এককালীন সহায়তা দেওয়া হবে। এবছর 725টি প্রতিষ্ঠানে 2040 জন শিক্ষার্থী এই বৃত্তি পাবে। $105 বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 104তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিসি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। র্যালিটি শেষ হয় টিএসসিতে। পরে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, উত্তোলন করা হয় জাতীয় পতাকা। দিবসটি ঘিরে উৎফুল্ল ঢাবি শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, বৈষম্যহীনভাবে সবাইকে নিয়ে চলতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আন্দোলনের পর এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বেড়েছে বলেও জানান ভিসি। ঢাকা ভার্সিটির যেহেতু এত বড় একটা ইতিহাস, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে পড়বো, প্লাস আমি আমার পছন্দের সাবজেক্ট পেয়েছি, তো আমি অনেক হ্যাপি। কিউএস র্যাঙ্কিংয়ে এই বছর প্রথম হয়েছে, তার সাথে ঢাকা ভার্সিটির যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা সবাই জানে। আর নিজেকে ঢাকা ভার্সিটির একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেও গর্ববোধ হয়। সবাইকে সাথে নিয়ে চলা অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যেতে চায়। আনুষ্ঠানিকভাবে নতুন প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি প্রকাশ করল আইডিই বাংলাদেশ।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে আইডিএ বাংলাদেশ তাদের নতুন প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি 2025-2030 আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। সামিটে সরকারি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী ও শিক্ষাবিদ সহ 200-র বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রাণ, আরএফএল, এসিআই, এসএমসি, এনআরবিসি ব্যাংক সহ 14টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইডিএ। কৃষি, ওয়াশ, নবায়নযোগ্য জ্বালানি ও ফিনটেক খাতে অংশীদারিত্বমূলক উদ্ভাবনের লক্ষ্য নিয়ে এই স্ট্র্যাটেজি ভবিষ্যতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন অতিথিরা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।